আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ভিসা সেন্টার বন্ধ। জানাবো দুটি সুটকেসে কি নিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। গণতন্ত্রের প্রশ্নে দেশের মালিকানা প্রশ্নে কোনো আপোষ নয় বললেন আমির খসরু। টানেল থেকে সরানো হলো বঙ্গবন্ধুর নাম। এবং সর্বশেষ জানাবো আতঙ্কে আত্মগোপনে আওয়ামী লীগ নেতারা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ভিসা সেন্টার বন্ধ। অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ভারতীয় ভিসা সেন্টার আইভিএসিএস বন্ধ থাকবে। বুধবার 7 আগস্ট ভারতীয় ভিসা সেন্টার আইভিএসিএস তাদের ওয়েবসাইটে এক বার্তায় এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব আইভিএসিএস বন্ধ থাকবে। পরবর্তী আবেদনের তারিখ খুদে বার্তার SMS এর মাধ্যমে জানানো হবে এবং পরবর্তী কার্যদিবসে পাসপোর্ট সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিরাজমান পরিস্থিতির কারণে আজ বুধবার পর্যন্ত সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ছিল। দুটি সুটকেসে কি নিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। ছাত্র ও জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার অনেকটা হঠাৎ করে ক্ষমতা ছেড়ে চলে যেতে হয় তাকে। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV ইন্ডিয়া এক সূত্র উদ্ধৃত করে জানাচ্ছে, শেখ হাসিনা দুটি সুটকেসে নিয়ে বাংলাদেশ ছেড়েছিলেন। এছাড়া আর কিছু সঙ্গে আনতে পারেননি তিনি। ওই সুটকেসগুলোতে ছিল কিছু পোশাক ও জরুরি নথিপত্র। শেখ হাসিনার সম্পত্তির পরিমাণ কত সেই হিসাবও তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে। চলতি বছরে বাংলাদেশের নির্বাচনের আগে নির্বাচন কমিশনকে সম্পত্তির হিসাব দিয়েছিলেন হাসিনা। NDTV ইন্ডিয়ার ওই প্রতিবেদনে বলা হয়, নির্বাচন কমিশনকে দেওয়া হিসাব অনুযায়ী শেখ হাসিনার 4,36,00,000 টাকার সম্পত্তি রয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে কাছ থেকে শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার শেষ 4 ঘন্টার একটা বিবরণ পাওয়া যায়। সোমবার ভোর থেকে কারফিউ কারাকরি করার উদ্যোগ নেওয়া হলেও সকাল 9টার পর থেকে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে নামতে শুরু করেন। 10টা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে জামায়াত বড় হতে থাকে। বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায়ের সূত্র বলছে, সকাল 10:30টার দিকে 3 বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাকা হয়। নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাজোয়া যানে উঠে লাল রং দিচ্ছে, সামরিক যানে পর্যন্ত উঠে পড়েছেন। এরপরও কেন তারা কঠোর হচ্ছে না সেটা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে বিশ্বাস করে এই কর্মকর্তাদের শীর্ষ পদে বসিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। এক পর্যায়ে শেখ হাসিনা IGP-কে দেখিয়ে বলেন, তারা পুলিশ তো ভালো করছে। তখন IGP জানান, পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয়। ওই সময়ে শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয়, বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না, কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিলেন না। তখন কর্মকর্তারা শেখ রেহানার সঙ্গে আরেক কক্ষে আলোচনা করেন, তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন। শেখ রেহানা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন, কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে অনড় থাকেন। এক পর্যায়ে বিদেশে থাকা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা। এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন, তারপর শেখ হাসিনা পদত্যাগে রাজি হন। তখন তিনি একটা ভাষণ রেকর্ড করতে চান জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য। ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে, বিপুল ছাত্র জনতা শাহবাগ ও উত্তরা থেকে গণভবনের অভিমুখে রওনা হয়েছে। দূরত্ব বিবেচনায় 45 মিনিটের মধ্যে শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয়। ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যেতে পারে। এই বিবেচনায় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ডের সময় না দিয়ে 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয়। এরপর ছোট বোন রেহানাকে নিয়ে তেজগাঁয়ের পুরনো বিমানবন্দরে হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা। সেখানে তাদের কয়েকটি লাগেজ ওঠানো হয়। তারপর তারা বঙ্গভবনে যান। সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা 2:30টার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা। গণতন্ত্রের প্রশ্নে দেশের মালিকানা প্রশ্নে কোনো আপোষ নয় বললেন আমির খসরু। বিএনপিসি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্রের প্রশ্নে বাংলাদেশের মালিকানা প্রশ্নে কোনো আপোষ নেই। এখানে কারোর প্রতি কোনো বৈষম্য রাখা যাবে না। বাংলাদেশের প্রতিটি মানুষের গণতান্ত্রিক, রাজনৈতিক, আর্থিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। আমির খসরু বলেন, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যাদের মাধ্যমে ফিরে পেয়েছি তাদের স্বাগত জানাচ্ছি, তাদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি। বাংলাদেশে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে এই স্বাধীনতা অর্জন হয়েছে, আমাদের ছাত্ররা শিশুরা প্রাণ দিয়েছে। আমাদের দেশের এত বড় হত্যাকাণ্ড আর ইতিহাস
ইতিহাসে ঘটেনি। এই হত্যাকাণ্ডে যারা প্রাণ দিয়েছে তারাই মূল নায়ক এই স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে। ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা প্রথম দেখেছি। ঐক্যবদ্ধ আন্দোলন, সব শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে রাস্তায় রয়েছে এবং দুঃসাহসী ভূমিকা পালন করেছে। এই রক্তের বিনিময় দিতে হবে, সেই বিনিময় হবে বাংলাদেশের সমান অধিকার। বিএনপির অন্যতম জ্যেষ্ঠ এই নেতা আরো বলেন, গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ করা যাবে না, বাংলাদেশের মালিকানার প্রশ্নে কোনো আপোষ করা যাবে না। নতুন বাংলাদেশ গড়ার জন্য ফ্যাসিস্ট সরকারের দালালরা বিভিন্ন জায়গা থেকে সমস্যা করে যাচ্ছে, কোনো ধরনের আক্রমণ করা যাবে না। সংখ্যালঘুদের উপর যা পশ্চাৎপদ নাগরিক তাদের স্বার্থ সংশ্লিষ্টকরণ করতে হবে। ব্যক্তিগতভাবে তাদের নিজস্ব সম্পত্তি কেউ যেন হাত দিতে না পারে সেটা নিশ্চিত করতে হবে। টানেল থেকে সরানো হলো বঙ্গবন্ধুর নাম। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের গেট সহ বিভিন্ন স্থান থেকে সরানো হলো বঙ্গবন্ধুর নাম। টানেল কর্তৃপক্ষই উদ্যোগ নিয়ে বুধবার 7 আগস্ট সকালে এই কাজ করেছে। নিরাপত্তার স্বার্থে এই কাজ করা হয়েছে বলে জানিয়েছেন তারা। বুধবার সকালে টানেল কর্তৃপক্ষ এক্সকেভেটর দিয়ে টানেলের মূল ফটক থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নামটি মুছে দেয়। পাশাপাশি আরো বিভিন্ন জায়গা থেকে বঙ্গবন্ধুর নাম মুছে দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন টানেলের সহকারী প্রকৌশলী ট্রোল অব ট্রাফিক তানভীর রিফাত। তিনি বলেন, বঙ্গবন্ধু টানেলের নাম পরিবর্তন করার কোনো সিদ্ধান্ত হয়নি। টানেল নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষের সিদ্ধান্তে বঙ্গবন্ধুর নাম ফলকটি মুছে ফেলা হচ্ছে। আতঙ্কে আত্মগোপনে আওয়ামী লীগ নেতারা। আন্দোলনের মুখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ ও দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। হঠাৎ তৈরি হওয়া এই পরিস্থিতিতে গ্রেপ্তার আতঙ্কে গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সদ্য পতন হওয়া সরকারের মন্ত্রীরা। নেতাদের পাশাপাশি তাদের কাছে অনুসারীরাও মোবাইল বন্ধ রেখেছেন। এই অবস্থায় অসহায় হয়ে পড়েছেন কর্মীরা। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরে দাঁড়াচ্ছেন। গত সোমবার দুপুরে এমন খবর ছড়িয়ে পড়ার পরে আওয়ামী লীগের নেতাদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়। সেদিন বিকেল পর্যন্ত তাদের মোবাইল খোলা থাকলেও সন্ধ্যার পর থেকে বন্ধ পাওয়া যায় অনেকের ফোন। গতকাল মঙ্গলবার অন্তত 30 জন নেতার মোবাইল ফোনে কল দিয়ে তা বন্ধ পাওয়া যায়। দুপুরে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে জানা যায় দলটির সাধারণ সম্পাদক ওবেদুল কাদের বাসায় ছিলেন তখন। তবে বিকেলের পর থেকে তিনি কোথায় আছেন তা জানা যায়নি। আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর এক নেতা বলেন, এমন পরিস্থিতি হতে পারে সেটা 3-4 বছর ধরেই বুঝতেছিলাম, কিন্তু আমরা তো দলীয় সভাপতির কাছে যেতে পারিনি। ওনাকে একটি মহল নানা পরামর্শ দিয়ে এই পথে নিয়ে গেছে। এখন তারা কোথায় আছে জানি না। দলটির আরেক সম্পাদক মণ্ডলীর সদস্য আজকের পত্রিকাকে বলেন, এখন আপাতত আত্মগোপনে আছি, এমন করে কয়েকদিন থাকতে পারবো জানি না। তবে এই দুই নেতা দেশেরই আত্মগোপনে আছেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণার পরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাদের বাসাবাড়ি, রাজনৈতিক ব্যক্তিগত কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা। চট্টগ্রাম বিভাগের জেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের 8 থেকে 9 জন নেতার সঙ্গে কথা হয় গতকাল। তাদের একজন বলেন, সোমবার থেকে পরিচিত জনের বাসায় আছি, কত দিন এভাবে থাকবো জানি না, মনে হচ্ছে এই বুঝি আমার উপর হামলা হবে। আরেকজন বলেন, নেতারা একবার হুঙ্কার দিয়ে বের হলে কর্মীরা উজ্জীবিত হয়, কবে যে দলটা দাঁড়াবে আবার। এদিকে সুযোগ বুঝে দেশ ছাড়ার চেষ্টা করছে নেতাদের কেউ কেউ। দেশ ত্যাগের চেষ্টা চালাতে গিয়ে গতকাল দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন সদ্য সাবেক আইটিসি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আর দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও বিমানবন্দরে আটক হয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে। তবে হাসান মাহমুদের এক নিকট আত্মীয় জানান, এই মুহূর্তে হাসান মাহমুদ দেশে ছাড়বেন না বলে জানিয়েছেন। তিনি এখন আত্মগোপনে আছেন। আওয়ামী লীগের 81 সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিশনের কমপক্ষে 40 জন নম্বরে এই প্রতিবেদক কল দেন। তাদের মধ্যে কয়েকজন ছাড়া প্রায় সবার নাম্বারই বন্ধ পাওয়া যায়। 2-1 জনের হোয়াটসঅ্যাপ খোলা থাকলেও তারা রিসিভ করেনি। এক নেতার হোয়াটসঅ্যাপে কল দিলে বাসার কর্মচারী রিসিভ করে বলেন, স্যার কালকে যাওয়ার আগে মোবাইল রেখে গেছেন। ওই নেতা দেশের কোথাও আত্মগোপনে আছেন বলে জানান ওই ব্যক্তি। সোমবার সন্ধ্যায় দলটির সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সঙ্গে এই প্রতিবেদকের কথা হলেও গতকাল থেকে তাদের ফোন বন্ধ পাওয়া যায়। সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, দেখা যাক কি হয়, সামনের দিকে তাকিয়ে আছি। তবে মঙ্গলবার থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। এদিকে সোমবার থেকে দলটির সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরুল্লাহ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, এইচ.এম. খায়রুজ্জামান লিটনের নম্বর বন্ধ পাওয়া যায়। বন্ধ রয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ, আফামা বাহাউদ্দিন নাসিম, দীপুমনির মোবাইলও। কয়েক বছর ধরে দলের বিভিন্ন পর্যায়ে প্রভাব বিস্তারকারী দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদের নম্বরে বন্ধ পাওয়া যায়। তবে তারা দেশে নাকি বাইরে আছেন তা জানা যায়নি। সভাপতি মণ্ডলের আরেক সদস্য মতিয়া চৌধুরী শারীরিকভাবে অসুস্থ বলে জানা গেছে। এদিকে হঠাৎ তৈরি হওয়া পরিস্থিতিকে দলের জন্য দুর্যোগ বলে দাবি করছেন আওয়ামী লীগের নেতারা। মাধ্যম সারির এক নেতা বলেন, গত রোববারেও নেতাদের বড় গলার কথা শুনে আমাদের মধ্যে বিশ্বাস ছিল যে কোনো মূল্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে পারবো, কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে বিপরীত অবস্থা দেখে আমরা চরম হতাশ ও দলের নেতাদের প্রতি ক্ষুব্ধ হয়েছে। এ সময় এলে তাদের কাছে জবাব নেওয়া হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।